सहना भवतु सहनो भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। जय हिंद। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল ফিলোসফিক্যাল সলিউশন সেন্টার। আমি তোমাদের সঙ্গে রয়েছি বিপ্লব বিশ্বাস। আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য নতুন একটি ভিডিও। অনেকদিন পরে ভিডিও দিচ্ছি কারণ কিছুদিন থেকে খুব যান্ত্রিক গোলযোগ চলছে। তো আজকে আমরা যে বিষয়কে আলোচনা করব যে তোমাদের ফার্স্ট সেমিস্টারে যারা ভর্তি হয়েছো বা যারা সেকেন্ড সেমিস্টারে গেলবার ছিলে, তোমরা জানো যে প্রি সক্রেটিস ফিলসফি বা প্রি সক্রেটিক ফিলসফি বা গ্রিক ফিলসফি রূপের ওয়েস্টার্ন ফিলসফি ওয়ান যে রয়েছে তা সেখানে রয়েছে কতগুলি প্রি সক্রেটিক ফিলসফার। তার মধ্যে একজন থেলাস, অর্থাৎ এই জগতের উৎস সম্পর্কে বা জগতের উৎস কি সেই সম্পর্কেই আলোচনা করেছেন। যেমন থেলাস রয়েছেন, অ্যানাক্সিমেন্ডার, হেরাক্লিটাস, এদের সবাইকে আমাদের পড়তে হবে। তো আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি যে থেলাস অ্যাজ এ ফার্স্ট ফিলসফার, জগতের উৎস কি অ্যাজ এ প্রি সক্রেটিক ফিলসফি। তো চলো আর এখানে দেরি না করে আমরা সরাসরি চলে যাই আমাদের মেন পোর্শনে। তো বিশেষ একটি কথা তোমাদের বলে রাখি, যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা অতি সত্বর আমাদের এটাকে সাবস্ক্রাইব করে দিও। এটা সত্যিই আমাদের ফ্যামিলির একটা সদস্যদের সত্যিই একটা খুশির ব্যাপার। এবং লাইক শেয়ার করো তোমরা এবং কমেন্ট করে অবশ্যই জানিও কি সমস্যা হচ্ছে, তাতে আমার সুবিধা হয় তোমাদেরকে বিষয় কিছু জানাতে বা বিষয় কিছু দিতে। তো চলো আর দেরি নয়, আমরা একদম সরাসরি চলে যাই আমাদের টপিকে। তো দেখো তোমাদের সামনে একদম প্রথম যে বিষয়টা রয়েছে যে প্রাক সক্রেটীয় দার্শনিকগণ জগতের উৎস কি, অরিজিন অফ দ্য ওয়ার্ল্ড, যে আয়োনিক ফিলসফার আমরা যেটাকে বলি, সেখানে থেলাসকে নিয়ে আলোচনা চলছে। তো আমাদের বিষয় হচ্ছে যে প্রাক শব্দটি কিভাবে ব্যবহার করা হয়েছে, যে প্রাক শব্দটি আমরা কিভাবে ব্যবহার করছি। দেখো প্রাক বলতে তো পূর্ববর্তী বোঝায়, তো সক্রেটিসের পূর্ববর্তী এই শব্দর সঙ্গে যদি আমরা বলতে হয় তাহলে কিন্তু আমাদের একটা সমস্যাও রয়েছে। কারণ যেখানে যে ডেমোক্রিটাস রয়েছে, প্রোটাগোরাস রয়েছে, এরা তো সক্রেটিসের সমসাময়িক এবং সেই সময় সক্রেটিস নিজেও জীবিত ছিলেন। কিন্তু প্রাক বলতে কি বুঝি? প্রাক বলতে আমরা এখানে এই বিষয়কেই বলবো যে সক্রেটীয় যে চিন্তা ভাবনা, সক্রেটীয় চিন্তা ভাবনা, তারপর প্লেটো, অ্যারিস্টটল, এদের যে চিন্তা ভাবনা তার সঙ্গে ডেমোক্রিটাস বা তার সমসাময়িক যারা ছিলেন তার আগের যারা যেমন চিন্তা করতেন তাদের সঙ্গে মিল নেই, অর্থাৎ তাদের মতামত আলাদা ছিল। এই হিসেবে তাদের কিন্তু প্রাক বলা যাবে। যেমন অধিবিদ্যক, এখানে অধিবিদ্যক নামক গ্রন্থে যে অ্যারিস্টটল এদের সম্পর্কে আলোচনা করতে গিয়ে একাত্মবাদী দর্শন বা বহুত্ববাদী এই বিষয়ে যে পিথাগোরীয় চিন্তাভাবনা, উপাদান, আকার, নিমিত্ত, এই চার ধরনের যে এই সব কিন্তু সামনে রেখেই কিন্তু অ্যাকচুয়ালি অ্যারিস্টটল এইসবকে কিন্তু আলাদা করার চেষ্টা করেছিলেন। তো আমরা কিছুটা সম্পর্কে আয়োনিক ফিলসফার বা প্রাক সম্বন্ধে এই দেখো এখানে প্রাক মানে প্রাক সক্রেটিস যারা রয়েছেন মানে সেই হিসেবে তো ভাগ করা হয়েছে যারা অ্যারিস্টটল বা সক্রেটিসের মতো চিন্তা ভাবনার বাইরে ছিলেন। সেখানে দেখো প্রথমে এই তিনজনকে আমরা জানবো, থেলেস, অ্যানাক্সিমেন্ডার আর অ্যানাক্সিমেনেস। এরা আয়োনিক ফিলসফার ছিলেন। আয়োনিক ফিলসফার দেখো তাদের যে সময়কাল, এই সময়কালকেও কিন্তু আমাদের কিন্তু দেখতে হচ্ছে। তো এগুলি দেখো ইলিয়টিক সম্প্রদায়, সফিস্ট, তো তোমরা এখানে পড়বে যেমন হেরাক্লিটাসকে পড়বে আর একটা পড়বে হচ্ছে তোমরা এখানে পিথাগোরাস। এই কয়েকজনকে, পাঁচজনকেই তোমরা পড়বে, আর বাদ বাকিগুলি তো তোমাদের দরকার নেই আপাতত। কিন্তু আয়োনিক যে সম্প্রদায় সেটা আসলে কারা বা কোথাকার, দেখো এখানে রয়েছে যে এশিয়া মাইনর যেটা রয়েছে, গ্রিসের এক শহর আয়োনীয়, সেটাই কিন্তু এর পথ চলা শুরু হয়েছিল। এখানে তিনজন ফিলসফার ছিলেন, আমি তো এইমাত্রই বললাম তোমাদের, যাদের আয়োনিক বলা হতো এবং এরা মোটামুটি তাদের সময়কাল দেওয়া হয়েছে। কিন্তু এই আয়োনিক এখন কোথায়? বর্তমান কিন্তু সেটা কিন্তু তুর্কিতে, বর্তমান যে পজিশন আছে সেটা তার তুর্কিতে রয়েছে সেই জায়গাটা। তো এদের তো সম্পূর্ণ যে মানে আমরা তো সম্পূর্ণভাবে পাই না, খুব মনে করো একটা ছন্দ ভাবে আমরা এই বিষয়কে পেয়েছি।
তো আয়নিক যে মানে বৈচিত্র্য দেখো কিভাবে বহু যুগের উৎপত্তি জগতের একটি মাত্র একক চূড়ান্ত বা মূলনীতির সাহায্যে ব্যাখ্যা করা যেতে পারে। আমরা আয়নিক ফিলসফির ভিতরে যাব যখন, তখন দেখব সেখানে মানে কাপলস্টোন যেমন বলছেন গ্রিকের চিন্তার উজ্জ্বল কীর্তি কিন্তু শৈশব ভূমি, অর্থাৎ এখান থেকেই আমাদের বিষয় শুরু হয়েছে কিন্তু পথ চলা আয়নিক ফিলসফার এখান থেকে। তো আমরা চলো থেলাসকে যখন জানতে চাইছি তো থেলাসের ওখানে আমরা থেলাসকেই দেখি যে থেলাস অ্যাকচুয়ালি কি। এখানে অ্যাকচুয়ালি হতো তোমার, এখানে দেখো একটু মিস্টেক হয়ে গেছে লেখাটা, হয়তো এখানে 46 হওয়ার কথা ছিল, এখানে 50 করে ফেলেছি, তাহলে 46 এখানে করে দিই। তাহলে দেখো এখানে 600 এর প্রথমে আমরা একটু জীবনীটা দেখে নিই যে তিনি আসলে কত। দেখো 624 খ্রিস্টপূর্বাব্দ থেকে 550 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে তার সময়কাল ছিল। এবং তিনি দেখো এখানে তিনি কিসে ইন্টারেস্ট ছিলেন, ম্যাথমেটিক্স এবং অ্যাস্ট্রোনমিক্যাল যে পড়াশোনা তার উপরে তিনি বিষয়ত পড়াশোনা করেছেন। এবং তিনি সবার প্রথমেই আমাদের সূর্যগ্রহণের অনুমান করেছিলেন, যা 28 মে 585 বিসি ছিল। দেখো সেই সময়, তাহলে কিন্তু ভাবতে হবে অ্যাকচুয়ালি কপলস্টন ঠিকই বলেছেন যে শৈশব ভূমি আমাদের চিন্তার শৈশব ভূমি। তো আয়নিক যে স্কুল অফ থট মানে মহাবিশ্বের বস্তুবাদী ব্যাখ্যা, এই বস্তুবাদী ব্যাখ্যা আমরা ভেতরে গেলে কিন্তু একটু আস্তে আস্তে বুঝে যাব, কোনো টেনশন নেই, তোমরা টেনশন নিও না যে সেই সময় বস্তুবাদী। তো সেই আয়নিক যে স্কুল অফ থট তারা কি চিন্তা করতেন সেই হিসেবে এখানে থেলেস, অ্যানাক্সিমেন্ডার, আমরা এইগুলিকেও কভার করব। তো এগুলিকে আমরা পরবর্তী ভিডিও আমরা আরো দেব সেখানে। তো এইবার আজকে আমরা পড়ব হচ্ছে থেলাসকে। তো দেখো থেলাসকে যদি আমরা পড়তে যাই তার আগে কিন্তু আমাদের একটা ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন হবে, কারণ ব্যাকগ্রাউন্ড ছাড়া তার বিষয় ব্যাখ্যা করা সম্ভব নয়। কারণ এখানে আসলো কি করে, কিভাবে এগুলিকে আলোচনা করা যেতে পারে সেই সব বিষয়কে আমাদের দেখতে হবে। দেখো গ্রিক যে মাইথোলজি ছিল, সেই গ্রিক মাইথোলজি তার আগে তার চিন্তার কোনো অবকাশ ছিলই না, তখন তো গ্রিক মাইথোলজি অনুযায়ী সব কাজ টাজ হতো। সেখানে দেখো ওরা বলছে সেখানে দুই ধরনের কিন্তু জিনিস ওরা রেখেছে, একটা তো গড রেখেছে, একটা গডেসও রয়েছে। তার মানে ঈশ্বর দুই প্রকার, একটা মহিলাও আছে পুরুষও আছে, এবং তারা 13 রকমের প্রধান গডকে তারা রেখেছিলেন, যে প্রধান গড হচ্ছে 13। তার মধ্যে রয়েছে অ্যারিস, জিউস, অ্যাপোলো। দেখো এখানে আমি লিখেও দিচ্ছি গড অফ ওয়াটার, তাকে অ্যারিস বলা হতো। তারপরে রয়েছে গড অফ স্কাই, গড অফ সান অ্যান্ড লাইট, এগুলি। তো দেখো সেই গ্রিক মাইথোলজি রয়েছে, তাহলে তার কিন্তু একটা মিথও রয়েছে, গ্রিক মিথও রয়েছে। মিথ কি জিনিস আসলে, হোয়াট ইজ মিথ? মিথ হচ্ছে যেটা ভীষণভাবে প্রচলিত বা অনুষ্ঠিত হয়, কিন্তু তা একটা মিথ্যা বিশ্বাস বা ধারণা। যেমন যদি তোমাকে উদাহরণ হিসেবে যদি আমি বলি, যেমন ধরো বিড়াল যাচ্ছে, বিড়াল তুমি যাচ্ছ 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 রাস্তা দিয়ে, বিড়াল কেটে গেল রাস্তার সামনে দিয়ে, তুমি সেটাকে ভাবছো যে আমি গেলে কেন খারাপ হবে, এই যে মিথ, কিন্তু দেখো ভীষণভাবে প্রচলিত একটা মিথ। তো সেই মিথের উপরে দাঁড়িয়ে যে বলা হচ্ছে আমাদের বিষয়কে, এই মিথটা আসলে কেমন হয়, মিথটা অ্যাকচুয়ালি হয় হচ্ছে ঐতিহ্যগত যে গল্প, কিছু গল্প প্রাকৃতিক ঘটনা ব্যাখ্যা করে, এবং সাধারণত অতি প্রাকৃত প্রাণী বা জড়িত, এর মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি প্রাণী এই ঘটনার সঙ্গে জড়িত থাকে। তার মানে কোনো একটা ঘটনার ব্যাখ্যা, প্রাকৃতিক ঘটনাকে ব্যাখ্যা করার জন্য আমাদের সঙ্গে যে অতি প্রাকৃত যে প্রাণী আমাদের সঙ্গে জড়িত থাকে, যদি আমরা এরকম বলি, এ ট্র্যাডিশনাল স্টোরি এক্সপ্লেইনড some nature phenomenon and typically involve supernatural being or events, এই বিষয়কে আমরা এইভাবেই বলতে পারি। তো মিথ কিভাবে এর সঙ্গে জড়িত রয়েছে, দেখো গ্রিক মাইথোলজিতে যেহেতু ঈশ্বর রয়েছেন, তাহলে তাদের ব্যাখ্যা, ইন্টারপ্রিটেশন তারা কিভাবে দিবেন। ইন্টারপ্রিটেশন দেখো ব্যাখ্যা বলছে ইউনিভার্সের ব্যাখ্যা গ্রিক মাইথোলজিতে কিভাবে দিয়েছেন, এবং থেলাস কিভাবে এলেন এই বস্তুবাদী, সেখানেই আমরা আসতে চাইছি। খুব বড় নয় থিওরি। দেখো প্রথমে তারা বলছেন এই প্রথম মহাবিশ্ব কি ছিল, নাথিংনেস মানে শূন্য ছিল। তার মানে প্রথমে বিশ্ব কি অবস্থায় ছিল, শূন্য অবস্থায়, তার মানে কিছুই ছিল না।
এবং সে কিছুই যে ছিল না তাকে আমরা কি বলি? তাকে দেখো আমরা বলবো এটা chaos। ঠিক আছে, chaos, তার মানে CHAOS, chaos। chaos হঠাৎ একদিন কি হলো, হঠাৎ ফ্রম লাইট আসাতে সেটা আমাদের হয়ে গেল যে chaos, যা কিছুই ছিল না হঠাৎ লাইট আসাতে সেটা কি হয়ে গেল? গাইয়া, যেটাকে বলা হবে মাদার আর্থ। মাদার আর্থ তার মানে আর্থের যে প্রথম অবস্থা তাকে আমরা কি বলবো? গাইয়া, যাকে আমরা বলি মাদার আর্থ। এবং তার থেকে কি এলো? ইউরেনাস মানে স্কাই। তার মানে গাইয়া যে রয়েছে তার থেকে কি এলো? এসে গেল স্কাই মানে ইউরেনাস, যেটাকে বলা হয়েছে। তার প্রথমে এলো কি? এটা কোথাকার? গ্রিক মাইথোলজিতে রয়েছে এরকম। তার মানে প্রথমে ক্যাওস, দ্যাট ইজ দ্য নাথিংনেস, এবং তারপরে এলো যে লাইটের সঙ্গে যে কম্বিনেশন, ঠিক আছে, যে কম্বিনেশন হলো ফ্রম লাইট কাম, হঠাৎ লাইট এলো, তার থেকে তৈরি হলো গাইয়া মানে মাদার আর্থ। এবং মাদার আর্থ থেকে এসছে কি? আমাদের ইউরেনাস মানে স্কাই। এই সময় সবার চিন্তা ভাবনা কেমন ছিল? পৃথিবী স্থির ছিল এবং সূর্যই ঘুরছিল। এবং এটা কে ঘোরাচ্ছিল? এখানে দেখো একজন রয়েছেন যে এই যে অ্যাপোলো, এই অ্যাপোলো কেমন করে ঘোরাচ্ছিলেন? এরকম করে, এই যে একটা যে ট্রান্সফর্ম হওয়া, ঠিক এইভাবে। তো আমরা এইবার দেখি যে থেলাস, যখন এলেন, এ তো চিন্তার প্রথম স্তর। সেখানে তিনি কি বলছেন? তিনি প্রথম গ্রিক মাইথোলজিকে অ্যাকচুয়ালি অস্বীকার করছেন। তিনিই প্রথম যে গ্রিক মাইথোলজিকে অস্বীকার করে তিনি বলছেন যে জগতে কোনো একটা ম্যাটার দিয়ে উৎপন্ন হয়েছে। তার মানে এই যে ম্যাটেরিয়াল, যে বস্তুবাদী, তোমাদের প্রথমে যে শব্দ বস্তুবাদ শব্দ, দেখো প্রথমে কোনো একটা শব্দ বস্তুবাদ যে এলো, সেই বস্তুবাদের ধারণা। তাহলে তিনি বলছেন, অস্বীকার করে তিনি প্রথমে কি বলছেন? যে এই জগৎ তৈরি হয়েছে মিথ দিয়ে নয়, একটা ম্যাটার দিয়ে। সেই ম্যাটারটা আসলে কি? তিনি সেই ম্যাটারের নাম দিয়েছেন ওয়াটার। যে এই জগৎ, the world, the water is the source of the world। তার মানে এই জগতের উৎস কি? ওয়াটার। এবং এই ব্যাখ্যা হিসেবে তিনি দেখো বলছেন, এই জগৎ, তিনি বলছেন জল দিয়ে এই সব জগৎ উৎপন্ন হয়েছে, অর্থাৎ জল থেকে এই জগতের উৎপত্তি, এবং তার জলেই কিন্তু মিশে যাবে, আর কোনো বুদ্ধি নেই। তার মানে জলে যা, এতো স্বাভাবিক, অর্থাৎ যেখান থেকে উৎপত্তি হবে তা সেখানেই মিশে যাওয়ার কথা। যেমন আমাদের দেহ পঞ্চভূতে তৈরি, তাহলে আমাদের দেখো পঞ্চভূতে মিশে যায়। তাহলে তিনি বলছেন দ্য ওয়ার্ল্ডের সোর্স কি? দ্য ওয়াটার। তাহলে ওয়াটার, তাহলে এই জগৎ যখন ধ্বংস হবে তা ওয়াটার পরিণত হবে, এরই স্বাভাবিক। তো তিনি বলছেন এই জল কি? আসলে এই জল কিন্তু যেন তেন জল নয়, এই মডিফাইড ওয়াটার। এবং এই ওয়াটার, এই মডিফাইড ওয়াটারকে আমি কি বলছি? আমি বলছি দ্য ফার্স্ট প্রিন্সিপাল। সেটাকে রিয়ালিটি বলা যেতে পারে, ফার্স্ট কজ বলা যেতে পারে। তার মানে দ্য আলটিমেট রিয়ালিটি অ্যাজ দ্য ওয়াটার। এই জগতের আলটিমেট রিয়ালিটি কি? ওয়াটার। দ্য ফার্স্ট কজ যদি তুমি বলো, প্রধান কারণ কি? সেটা ওয়াটার। ফার্স্ট প্রিন্সিপাল তুমি যাই বলো, সে কিন্তু ওয়াটার বহির্ভূত কিছু নয়। তো থেলাসের ফিলসফি, তিনি দুটি কথা বলছেন অ্যাকচুয়ালি। এক তো তিনি বলছেন দেখো এই পাশে যে জল কি, আর এই পাশে বলছেন যে পৃথিবীর আকৃতি। ওর ফিলসফি এইটুক, ফিলসফির বাইরে কিছু নেই, আর যা আছে সেটা আমাদের প্রয়োজন নেই, কারণ আমরা সেগুলি নিয়ে আলোচনা করছিও না। তিনি বলছেন জল হলো আর্ক। জল কি? জল ইজ আর্ক। তার মানে আর্কে মানে কি? আর্কে তো একটা গ্রিক শব্দ। দ্য গ্রিক ওয়ার্ড দ্য আর্কে মিনস দ্যাট দ্য ফার্স্ট কজ অর অরিজিন। তার মানে বুঝতে পারছো? তাহলে এইবার দেখো তিনি বলছেন দ্য ফার্স্ট কজ অর অরিজিন। আর্কে মানে কি? ফার্স্ট কজ অর অরিজিন। তার মানে ওয়াটার ইজ দ্য ফার্স্ট কজ বা ওয়াটার ইজ দ্য অরিজিন অফ দ্য ওয়ার্ল্ড। বোঝা গেল? তো দেখো
এই ওয়াটার এটা যে বলছেন দ্য প্রিন্সিপাল অফ অল থিংস ইন ওয়াটার, দ্য প্রিন্সিপাল অফ অল থিংস ইন ওয়াটার, তার মানে মৌলিক তত্ত্ব কি জলেই রয়েছে বা মৌলিক তত্ত্ব কি জল, এরকম তিনি বলতে চাইছেন। এবং তিনি বলছেন যে এই জগতের যা কিছু উৎপত্তি হয়েছে জল থেকে উৎপত্তি হয়েছে এবং তা কি হবে, জলেই মিশে যাবে, এর বাইরে আর কিছুই হবে না। বোঝা গেল? এবং দেখো এই যে যে জল, এই জল কি, এই জল হচ্ছে আদি কারণ কিসের, এই জগতের, এবং মহাবিশ্বের সব কিছুই জলেরই পরিবর্তন, বিবর্তন কিন্তু বলেননি, বলছে জল পরিবর্তিত হয়েই দ্য মডিফাইড ওয়াটার as the creator of the world, the first principle, first cause। তো এই দেখো ওনার ফিলসফি এই একদিকে গেল, আর তিনি দ্বিতীয় একটা লাইন বলছেন, তিনি বলছেন পৃথিবী একটি সমতল চাকতির মতো যা ভাসমান, কোথায়, জলের উপরে ভাসমান, তার মানে ওয়ার্ল্ড অ্যাজ দ্য ওয়াটার, এবং চাকতি, পৃথিবী একটা চাকতির মতো, চাকতি বলতে কি বুঝছেন, তিনি বলছেন যেমন সিডি ক্যাসেট ছিল না, সিডি ক্যাসেট যেমন একটা চাকতির মতন, সেটা কি করছে, জলে আছে, দ্যাট ইজ দ্য পৃথিবী, আর ওয়ার্ল্ড হ্যাজ দ্য কি, ওয়াটার, অ্যারাউন্ড দ্য ওয়াটার। ঠিক আছে, সেটা কেমন হচ্ছে তাহলে, সেটা সেই চাকতি জলের মধ্যে ভাসছে, কিভাবে, নৌকার মতন ভেসে বেড়াচ্ছে। ঠিক আছে, তার মানে ভাসমান অবস্থায় আছে, তিনি এটাকে বলতে চাইছেন। দেখো তার ফিলসফি খুব একটা বড় নয়, কিভাবে ফিলসফি এলো তিনি দেখো বারে বারে বলছেন দ্য ওয়াটার ইজ দ্য ম্যাটার, ম্যাটার যেখান থেকে জগতের উৎপত্তি এবং জগতের বিনাশ। তার আগে কিন্তু মাইথোলজিক্যাল দৃষ্টিভঙ্গি, গ্রিক মাইথোলজি সেখানে কাজ করেছে। তো দেখো স্বাভাবিকভাবেই কিন্তু প্রশ্ন আসে যে হঠাৎ করে তিনি জলকেই প্রথম নীতি হিসেবে বেছে নিলেন কেন, কেনই তিনি প্রথম নীতি হিসেবে জলকে বেছে নিয়েছেন, বা কিভাবে মহাবিশ্ব এবং অন্যান্য জিনিস জল থেকে গঠিত হয়েছে। এখানে দেখো মনিজম কিন্তু এখানেও, তার মানে তিনি বলতে চাইছেন যে একাত্মবাদ, অর্থাৎ কোনো একটা জিনিস থেকেই জগতের উৎপত্তি। কিন্তু প্রশ্ন তো অবশ্যই আসে যে হঠাৎ কেন জলই কেন, এবং এই মহাবিশ্বে অন্যান্য জিনিস জল থেকে গঠিত হয়েছে কিভাবে হলো, বা হলেই হবে কিভাবে। তো আমরা সেটাকে দেখার চেষ্টা করি। তো এই সম্পর্কে এই কোশ্চেনকে দেখো একটু অ্যারিস্টটলের দৃষ্টিভঙ্গি থেকে আমরা বলি। থেলাস প্রবাবলি, এখানে তিনি প্রবাবলি ব্যবহার করেছেন, সম্ভাব্য। থেলাসও এক্স্যাক্ট জানেন না, কারণ সম্পূর্ণ তথ্য তো নেই হাতে, সে কি বলেছিলেন কি ভেবেছিলেন, আর সেই সময় যখন অ্যারিস্টটল, তার আগেই তো থেলাস মারা গেছেন। তো তিনি বলছেন থেলাস probably derived his opinion from observing that the nutriment of things is moist মানে ময়েশ্চার। তার মানে তিনি এটাকে বলতে চাইছেন আমাদের জীবনে জলের মধ্যে আমরা বেঁচে থাকি, তার মানে আমাদের যদি আমরা 2 দিন ভাত নাও খাই তবুও চলে, কিন্তু জল ছাড়া আমাদের চলবে না। তার মানে জল আমাদের জীবনে প্রয়োজন। আবার দেখো আমাদের শরীরে এখনো যদি আমরা বলি আমাদের শরীরে 3 ভাগ জল রয়েছে, 1 ভাগ কিন্তু আমাদের শরীর রয়েছে, তার মানে জল ছাড়া আমরা বাঁচবো না। তার মানে আমাদের মধ্যে কি রয়েছে, ময়েস্ট রয়েছে। এবং তিনি বলছেন নিউট্রিয়েন্ট অফ অল থিংস ইজ ময়েস্ট। এবং তিনি দেখো সমস্ত কিছুর বীজ যে রয়েছে একটি আর্দ্র প্রকৃতির অধিকারী, কারণ আর্দ্রতা না থাকলে সেটা কোনোভাবেই কিন্তু সেটা অঙ্কুরিত হতে পারে না। তার মানে জল ওভারঅল আমাদের সবসময় জল প্রয়োজন হচ্ছে। তাহলে এই দিক থেকে তিনি হয়তো বলতে পারেন, বা তিনি হয়তো এটাই বলছেন যে আমাদের এই জগতে জল থেকেই সবকিছুর উৎপত্তি হয়েছে, এবং জল যদি না শেষ হয় তাহলে সেটা ধ্বংসপ্রাপ্ত হবে। তো এক্ষেত্রে দেখো এখানে একটু আমরা যদি এদিকে দেখি যে কপলস্টন যেমন বলছেন, তো আরো এই দিকটায় একটু আমরা দেখি। দেখো এই দেখো এখানেও অ্যারিস্টটল 2টি কারণে কথা বলেছেন। একটি হচ্ছে পুষ্টি সাধনে আর্দ্রতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং উদ্ভবের সঙ্গে আর্দ্রতা যুক্ত থাকে। জল হলো আর্দ্রতার প্রাথমিক সূত্র। দেখেছো, ঠিক সেম এখানে দেখো গাঁথরি বলছেন যে জল স্বাভাবিকভাবে ইন্দ্রিয়ের সামনে উপস্থিত হয় কঠিন তরল বায়বীয় আকারে, আমাদের সামনে উপস্থিত হয়। তো আমাদের সামনে যখন উপস্থিত হয়
তো সেই হিসেবে যদি আমরা দেখি তাহলে আমাদের তো বলতেই হয় যে জগৎ কি দিয়ে তৈরি হয়েছে? জল দিয়ে তৈরি হয়েছে। তো অন্য কিছু বলার কোনো অবকাশই নেই। তাহলে দেখো অ্যারিস্টটল কিন্তু অ্যাকচুয়ালি কিসের উপর ভিত্তি করে? নিজের দ্রব্যের স্বীকার করেছে, এবং যদি অজড় দ্রব্য বস্তু আছে, একাত্মবাদী কেবল জড় দ্রব্যকেই স্বীকার করেছেন। অ্যাকচুয়ালি তিনি নিজের ফিলসফির উপরে ভিত্তি করেই কিন্তু তাদেরকে ব্যাখ্যা করার চেষ্টা করছেন। তো আমরা যদি বলি, দেখো এখানে যে এই যে মনে করো থেলাসকে ফার্স্ট ফিলসফারই কেন বলা হবে? কি কারণে থেলাসকে ফার্স্ট ফিলসফার বলা যায়? এই দিক থেকে যদি দেখি আমরা, তাহলে দেখবে এই মহাবিশ্বকে প্রথমে যে ব্যাখ্যা করেছিলেন সেটা কিন্তু আসলে কি দিয়ে ব্যাখ্যা করেছিলেন? গ্রিক মাইথোলজি দিয়ে, অর্থাৎ একটা মিথ দিয়ে কিন্তু সেই জগৎকে ব্যাখ্যা করা হয়েছিল। তার থেকে সরে এসে প্রথম ফার্স্ট ফিলসফার এই কারণেই বলছি, থেলাস নিজে ম্যাটার দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। দেখো সেই যুগ থেকে কতটা দূরে এসে সেই যুগে তিনি এই ঘটনাকে ব্যাখ্যা করার চেষ্টা করছেন, যে ম্যাটারের সাহায্যে এই জগতের ব্যাখ্যা করার চেষ্টা করছেন, নাকি মিথের সাহায্যে, নাকি পুরাণের সাহায্যে, যে জগৎ ঈশ্বর দ্বারা সৃষ্ট, অমুক্ত সুখ ইত্যাদি। হয়তো এখান থেকে ফিলসফির প্রথম পথ চলা শুরু, সবাই ম্যাটারকে নিয়ে, ট্রান্সেন্ডেন্ট জগৎকে নিয়ে, স্পেস টাইম, এই যে পরবর্তীতে কত কিছু সেন্স রেফারেন্স এগুলি এসে গেল। হয়তো এখানে যদি আজকে থেলাস যদি ম্যাটারের কথা উদ্ভব না করতেন, হয়তো ফিলসফি এখান থেকে শুরুই হতো না। এই কারণে কিন্তু থেলাসকে কি করা হয়? ফার্স্ট ফিলসফার বলা হয়। তো ফিলসফিকে এখানে দেখো এখানে ফিলসফিকে আর বড় না করে ফিলসফি কিন্তু যে এই যে জগতের উৎস সম্পর্কে থেলাস কি বলছেন, ফিলসফি কিন্তু এখানেই শেষ করতে হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ধন্যবাদ এবং জয় হিন্দ।